হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সবাইকে কেরিয়ার দিশারি একাডেমির ইউটিউব চ্যানেলে। আমি তোমাদের সুদেশনা ম্যাম। আজকে তাহলে চলো আমরা আরো একটা নতুন টপিক হেলথ অ্যাপটিটিউড সাবজেক্টের ওপর যেখান থেকে কোশ্চেন প্র্যাকটিস করব, যেটা একটা খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। কি হবে যে আমরা বিভিন্ন হসপিটালের যে ডিপার্টমেন্টস গুলো দেখে থাকি, সাধারণত তাদের ফ্যাসিলিটিস গুলো কি কি, যেমন কি বিভিন্ন আউটডোর সার্ভিস আছে, কিছু এমার্জেন্সি ডিপার্টমেন্ট আছে, সার্জারি ডিপার্টমেন্ট আছে, এরকম ধরনের আমরা এমসিকিউ গুলো করবো। এবং প্রত্যেকটার হচ্ছে কি কোন জায়গায় কোন ফ্যাসিলিটিটা পাওয়া যায়, কোন মানে কোন অসুখ হলে কোন ডিপার্টমেন্টসে গিয়ে দেখাতে হবে, এই ধরনের কিছু কোশ্চেন আজকের ক্লাসে তাহলে আমরা ডিসকাস করে নেব। চলো তাহলে আমরা শুরু করছি, এবং প্রত্যেকেই কমেন্ট সেকশনে ক্লাসটা চলাকালীন অ্যান্সার করবে নিজের থেকে, এবং সেখানে আমি অবশ্যই যদি তোমাদের ডাউট থাকে সেই টাইমে, ক্লাসের টাইমে আমি ক্লিয়ার করে দেবো। নেক্সট তাহলে চলো প্রথমেই আমি তোমাদের ফার্স্ট কোশ্চেনটা কি বলছে দেখে নিই, যে কোন ডিপার্টমেন্ট, হুইচ ডিপার্টমেন্ট ডিলস উইথ দ্য ইমেজিং টেকনিক্স। তাহলে ইমেজিং টেকনিক্স বা ইমেজিং স্টাডি বলতে কি বোঝানো হচ্ছে, এই যে বিভিন্ন ধরনের দেখবে যে তোমাদের হাড় ভেঙে গেলে কারোর কি বলা হয়, প্রথমেই এক্স রে করাতে নিয়ে যাওয়া হয়, তাই না? তাহলে এক্স রে মানে কি আমাদের বডির ইন্টারনাল কোনো স্ট্রাকচার, হাড় হতে পারে, সেটার কি দেখা হচ্ছে যে কোনো প্রকার এরকম হাড় ভেঙে গেলে, বা সিটি স্ক্যান কখন করব, কারোর কোথাও আঘাত লাগলে, দেখবে মাথায় কারোর আঘাত লাগলে প্রথমে কি করা হয়, সিটি স্ক্যানে নিয়ে যাওয়া হয়। তাহলে সেই রকম ভাবে বডির কোনো ইন্টারনাল স্ট্রাকচারকে যখন আমাদের পরীক্ষা করতে হয় যে তার কোনো প্রকার কোনো অ্যাবনর্মালিটি হয়েছে কিনা, সেই ক্ষেত্রে আমরা এই ধরনের ইমেজিং টেকনিক বা ইমেজিং স্টাডি ইউজ করি। তাহলে এই এক্স রে, সিটি স্ক্যান, এই নামগুলোর মধ্যে কি পাচ্ছ, এখানের মধ্যে অপশনে কোনটা মনে হচ্ছে হবে? তাহলে এই সমস্ত গুলো কোন ডিপার্টমেন্টে হয়? এই সমস্ত গুলো আমাদের রেডিওলজি ডিপার্টমেন্টে হয়। তাহলে রেডিওলজি ডিপার্টমেন্ট মানে মনে রাখবে কি, সমস্ত প্রকার এই রকমের যে পরীক্ষা নিরীক্ষাগুলো, এক্স রে, সিটি স্ক্যান, এমআরআই, এরকম যদি কোনো অপশনে আসে, তাহলে সেগুলো কি হবে, সমস্ত রেডিওলজি ডিপার্টমেন্ট। নেক্সট চলো আমরা পরের কোশ্চেন দেখে নিই, কি বলছে যে হোয়ার দ্য ব্লাড টেস্ট লাইক সিবিসি, ইউরিন টেস্ট এগুলো হয়। তাহলে বিভিন্ন আমরা দেখবে যে কারোর কোনো প্রকার রোগ হলে প্রথমেই কি করা হয়, ডাক্তার দেখানোর পরে কিছু রক্ত পরীক্ষা দেওয়া হয়। তাহলে সেই রক্ত পরীক্ষাগুলো কি হচ্ছে যে এই যে সিবিসি মানে কি, কমপ্লিট ব্লাড কাউন্ট। কমপ্লিট ব্লাড কাউন্টের মধ্যে কি কি আসবে, সমস্ত কিছু আসবে, আমাদের হিমোগ্লোবিন, তারপর হচ্ছে কি ডাব্লিউবিসি কাউন্ট, টোটাল লিউকোসাইট কাউন্ট, আরবিসি কাউন্ট, সমস্ত কিছু চলে আসবে এই টেস্টটার মধ্যে। তাহলে আমাদের শুধু কি জানতে হবে, এই যে প্রস্রাব পরীক্ষা এবং রক্ত পরীক্ষা এগুলো কোন ডিপার্টমেন্টে করা হয়। এই ডিপার্টমেন্টটার নাম কি হচ্ছে, এটা প্যাথোলজি ডিপার্টমেন্ট। আরেকটা নাম মনে রাখবে, অনেক জায়গায় এই অপশনটা না দিয়ে শুধুমাত্র বলে দিতে পারে কি ল্যাবরেটরি ডিপার্টমেন্ট বা ল্যাব। তাহলে এই রক্ত পরীক্ষাগুলো কোথায় করা হবে, ল্যাবরেটরি ডিপার্টমেন্ট বা ল্যাবে। বা স্পেসিফিক যদি বলা হয় তখন কি হচ্ছে, বিভিন্ন এই যে সেল নিয়ে যেখানে পরীক্ষা করা, ইউরিনের মধ্যেও বা ব্লাডের মধ্যেও কি দেখা হচ্ছে, পার্টিকুলার কোনো কিছু কিছু কোষের দেখা হচ্ছে। এই যে আরবিসি বলছি, ডাব্লিউবিসি বলছি, এগুলোতে কি হচ্ছে, ওই পার্টিকুলার সেলটা সম্বন্ধে দেখা হচ্ছে। তাহলে সেই টার্মটা কার সাথে রিলেটেড, সেলের প্যাথোলজির সাথে রিলেটেড। তাহলে স্পেসিফিক টার্ম কি হবে, প্যাথোলজি ডিপার্টমেন্ট, কিন্তু ব্রড টার্মে সেটাকে কি বলা হয়, ল্যাবরেটরি ডিপার্টমেন্ট। ক্লিয়ার? এই জায়গাটা ভালোভাবে মনে রাখবে। নেক্সট আরো একটা জিনিস এখানে স্টার্ট দিয়ে লিখে রাখো, এইরকম যদি অপশনে আসে যে কোনো একটা ব্লাড কালচার করা হচ্ছে, মানে কি কালচার মানে আমরা জানি কি কোনো প্রকার ব্যাকটেরিয়া এগুলো আছে কিনা দেখা হচ্ছে, গ্রাম নেগেটিভ, গ্রাম পজিটিভ, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া। তাহলে ব্যাকটেরিয়ার যখন কালচারের পরীক্ষা, এখানে সিবিসি ইউরিন টেস্ট বলে দিয়েছে, কিন্তু এরকম যদি বলতো অপশনটা ব্লাড কালচার কোথায় করা হয়, ব্লাড কালচার মানে কোনো প্রকার ইনফেকশন আছে কিনা ব্লাডের মধ্যে, ইউরিনের মধ্যে, সেটা কোথায় দেখা হবে, ইউরিন কালচার। এই সমস্তগুলো যখন বলবে তখন কি অপশন হবে, তখন কিন্তু প্যাথোলজি হবে না, তখন সেই ডিপার্টমেন্টটার নাম কি হয়ে যাবে, মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট। তাহলে বিভিন্ন যেগুলো আমরা জানি মাইক্রো অর্গানিজম নিয়ে যেখানে ডিল করা হয়, সেই ডিপার্টমেন্টটা কি, মাইক্রোবায়োলজি। তাহলে ব্লাডের মধ্যে কোনো ইনফেকশন আছে কিনা, ইউরিনের মধ্যে কোনো ইনফেকশন আছে কিনা, সেটা দেখা হয় কোথায়, মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে। ক্লিয়ার? আরেকটা কি কোশ্চেন দিতে পারে, এই প্যাথোলজি রিলেটেড ডিপার্টমেন্টের সাথে আরেকটা ডিপার্টমেন্ট আসছে আমাদের, বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট। তাহলে যদি এইরকম টেস্ট বলা হয় কোনো প্রকার, যে ডেঙ্গু টেস্ট, তারপর হচ্ছে কি এলাইজা কোথায় করা হয়, এলাইজা টেস্ট তোমরা পড়েছো কি, বিভিন্ন ধরনের সিরাম থেকে যখন অ্যান্টিবডির টেস্ট করা হয় সেখানে কি হচ্ছে, এলাইজা টেস্ট। এগুলো মনে রাখবে, সমস্ত কি হবে, বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট। এটা কি হবে, এক মিনিট। নেক্সট
এলাইজার যদি বলা হয় বা সিরামের কোনো কিছু টেস্ট করা হোক, তখন কি মনে রাখবে, তখন সেই ডিপার্টমেন্টটা হয়ে যাবে, কি বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট। পেনটা একটুখানি প্রবলেম করছে, জাস্ট 1 সেকেন্ড। এলাইজা টেস্ট বা হচ্ছে সিরাম রিলেটেড কোনো অ্যান্টিবডির টেস্ট যদি বলে, সেক্ষেত্রে কি অ্যান্সার করবে বলো তো? অ্যান্টিবডির টেস্ট আমরা কোথায় কোথায় করি? এইচআইভির বিভিন্ন টেস্ট গুলো হয়, তারপরে হচ্ছে কি বিভিন্ন জায়গায় যেখানেই বলবে অ্যান্টিবডি বা সিরাম রিলেটেড যদি কোনো টেস্ট আসে, তখন সেই ডিপার্টমেন্টটার নাম কি মনে রাখবে? বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট। ক্লিয়ার? তাহলে এই জায়গা থেকে এই কয়েকটা কোশ্চেনই আসতে পারে। ব্রড টার্মে ল্যাবরেটরি ডিপার্টমেন্টের মধ্যে কি কি আসবে? মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, প্যাথোলজি ডিপার্টমেন্ট, তিনটেই আসবে ল্যাবরেটরি ডিপার্টমেন্টের আন্ডারে। ক্লিয়ার? এরপরে স্পেসিফিক যদি এরকম বলে দেয় যে সেল রিলেটেড কোনো টেস্ট, এই সিবিসি, ইউরিন, মানে এগুলো ইন জেনারেল আমরা ওইখানের মধ্যে যে নর্মাল তার যে সেলগুলো আছে সেই সম্বন্ধে যখন পরীক্ষাগুলো করা হচ্ছে, তখন সেটা প্যাথোলজি ডিপার্টমেন্ট। কোনো প্রকার ইনফেকশন আছে কিনা ব্লাডে বা ইউরিনে, তখন টেস্টগুলো হবে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট। আর বিভিন্ন ধরনের এই যে স্পেসিফিক কিছু টেস্ট, এলাইজা বা হচ্ছে কি কোনো অ্যান্টিবডি টেস্ট, সিরাম থেকে আমরা যে যে টেস্টগুলো করছি, সেগুলো হবে কি বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট। নেক্সট কোশ্চেন, 3rd নাম্বার কোশ্চেন কি বলছে আমাদের? আইসিইউ কিসের সাথে, মানে আইসিইউর ফুল ফর্মটা কি আমাদের জানতে চেয়েছে। তাহলে আইসিইউ অনেকে শুনে থাকবে যে আইসিইউ মানে কি, যেখানে ক্রিটিক্যালি ইল পেশেন্টরা থাকে, মানে একদমই যারা খুব অসুস্থ, সেই সমস্ত ক্রিটিক্যাল পেশেন্টরা থাকবে কোথায়? আমাদের আইসিইউতে। সেটা হতে পারে কি কোনো হার্টের সমস্যা, হার্ট অ্যাটাকের জন্য হতে পারে, কোনো কারো স্ট্রোক হতে পারে, আরো কমপ্লিকেটেড যে সমস্ত কেসগুলো, সেগুলো কোথায় থাকবে? আইসিইউতে। তাহলে আইসিইউ মানে কি, নামটার ফুল ফর্ম কি হবে? ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, মানে যেখানে সেই রকম ক্রিটিক্যাল কেয়ার পেশেন্টদেরকে রাখা হয়, তাদের ট্রিটমেন্ট দেওয়া হয়। সেখানে সমস্ত কিছু কি থাকবে? ভেন্টিলেটর থাকবে, উন্নত মানের যেগুলো হচ্ছে কি আমাদের অনেকে শুনে থাকবে কি সিপাপ, বাইপাপ, এই সমস্ত মেশিন গুলো থাকে। মানে কি, যারা নিজের থেকে শ্বাস প্রশ্বাস নিতে পারে না, তখন ভেন্টিলেটর দিতে হয়। তাহলে ভেন্টিলেটর ফ্যাসিলিটি, এই সমস্ত গুলো কোথায় থাকবে? আইসিইউর মধ্যে থাকবে। এর সাথে সাথে আর কি কি মনে রাখবে? আরেকটা মনে রাখবে কি, এখানে সিসিইউ একটা টার্ম হয়, আইসিসিইউ একটা টার্ম। এই দুটোর ফুল ফর্ম কি তাহলে আমরা একবার জেনে নিই। এই দুটোও কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে সিসিইউ হচ্ছে কি ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, ওটা কি ছিল? ইন্টেন্সিভ কেয়ার ইউনিট। এটা হচ্ছে কি ক্রিটিক্যাল কেয়ার ইউনিট। এই আইসিইউ আর সিসিইউটা অনেকখানি একই রকম, কোথাও কোথাও আইসিইউ ফলো করা হয়, দেখবে বিভিন্ন প্রাইভেট হসপিটাল গুলোতে আইসিইউ থাকে, আর কিছু কিছু গভর্নমেন্ট হসপিটালে এই সিসিইউ টার্মটা ইউজ হয়। কিন্তু মেনলি মোর অর লেস প্রায় সেমই, মানে আইসিইউ তে যে ধরনের পেশেন্টরা ভর্তি থাকে, যা যা ট্রিটমেন্ট দেওয়া হয়, সিসিইউ ক্ষেত্রেও সেম, শুধু নামটা মনে রাখবে, এটা হবে কি ক্রিটিক্যাল কেয়ার ইউনিট। নেক্সট আইসিসিউ মানে কি, যারা স্পেসিফিক করে তোমার হার্ট রিলেটেড যাদের কোনো সমস্যা, হৃদরোগ জনিত সমস্যা, যারা ক্রিটিক্যাল পেশেন্ট, হৃদরোগ জনিত সমস্যা প্লাস ক্রিটিক্যাল পেশেন্ট, তাদেরকে রাখা হবে আইসিসিউতে। এটা হচ্ছে ইন্টেন্সিভ কার্ডিয়াক কেয়ার ইউনিট। ইন্টেন্সিভ, আরেকটা এই সিটা হচ্ছে কি, মানে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের সাথে আরেকটা টার্ম কি চলে আসবে? কার্ডিয়াক কেয়ার ইউনিট। ক্লিয়ার? এই টার্মগুলো কিন্তু মনে রাখবে, এইগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। নেক্সট আমরা যাব পরের কোশ্চেন। চলো, কি বলছে যে কোন ডিপার্টমেন্টে মেনলি আমাদের যে সার্জিক্যাল অপারেশন গুলো করা হয়, বিভিন্ন ধরনের অস্ত্রোপচার কোন বিভাগে করা হচ্ছে। বিভিন্ন দেখবে কারোর অ্যাপেন্ডিক্সের ওটি হতে পারে, কারোর হচ্ছে কি গলস্টোনের হতে পারে। তাহলে বিভিন্ন ধরনের যত সমস্ত ওটি গুলো হচ্ছে, সমস্ত সেই ডিপার্টমেন্টের কি নাম? অস্ত্রোপচার বিভাগ, বা সেটাকে বলা হয় অপারেশন থিয়েটার। যেখানে কি হবে? সার্জিক্যাল অপারেশন হচ্ছে, সেটার নাম হবে কি? অপারেশন থিয়েটার। নেক্সট কি বলছে? ওপিডি। ওপিডি মেনলি কিসের জন্য ইউজ হচ্ছে? তাহলে ওপিডি মানে কি, আমরা যে যা কিছু হোক সমস্যা, সবার প্রথমে ডাক্তার দেখাতে যেখানে যাই, সেটাকে কি বলা হয়? ওপিডি। এটার ফুল ফর্ম তাহলে কি? এটার ফুল ফর্ম হচ্ছে আউট পেশেন্ট ডিপার্টমেন্ট। মানে সে হসপিটালে ভর্তি হতে হচ্ছে না, শুধুমাত্র ডাক্তারের কাছে যাচ্ছে, ক্লিনিকে ডাক্তার দেখাচ্ছে, সে কোনো ডাক্তার হতে পারে কোনো ওষুধ দিচ্ছে বা কোনো টেস্ট করাতে বলা হচ্ছে, সে বাড়ি ফিরে চলে আসছে, সেই ধরনের যে ডিপার্টমেন্ট, তাকে বলা হচ্ছে কি আউট পেশেন্ট ডিপার্টমেন্ট বা ওপিডি। আর এটাকেই অনেক সময় তোমরা বলবে প্রাইভেটে এগুলোকে কি বলা হয়? ক্লিনিক বলা হয়। ওপিডি আর ক্লিনিক এই টার্ম দুটো
প্রায় সেম সেম। তাহলে এরপরে হচ্ছে কি ওপিডি, ওপিডি বা এটা তাহলে কি হবে বহির্বিভাগ, বাংলাতে কি বলা হয় বহির্বিভাগ, আর এটার ইংলিশ হচ্ছে কি আউটডোর পেশেন্ট। যারা ওপিডি তে দেখাতে আসছে তাদেরকে কি বলবো আমরা বহির্বিভাগের রোগী। আর এটারই উল্টো টার্মটা আমরা যদি বলি, যখন বহির্বিভাগে রোগী দেখানোর পরে যদি ডাক্তার তাকে ভর্তি করে নেয় হাসপাতালে, ইনডোর ফ্যাসিলিটিতে আসে মানে হাসপাতালে ভর্তি নিয়ে যদি সে ট্রিটমেন্ট নেয়, তখন তাকে আমরা বলবো কি ইনডোর পেশেন্ট, ইনডোর পেশেন্ট। ক্লিয়ার এই জায়গাটা? চলো নেক্সট কোয়েশ্চেন্স কি বলছে আমাদের, যে ফার্মাসি ডিপার্টমেন্ট কিসের জন্য রেসপন্সিবল। তাহলে ফার্মাসি কথাটার মধ্যে আমরা কি পাচ্ছি, ফার্মাসি মানে ওষুধের সাথে কোনোভাবে রিলেটেড। তাহলে ওষুধ যারা যে ডিপার্টমেন্ট থেকে ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধগুলো যেখান থেকে দেওয়া হবে সেই ডিপার্টমেন্টটাই হবে। তাহলে ওষুধ বিতরণ বা সেটাকে বলা হচ্ছে কি ড্রাগ ডিসপেন্সিং, মানে ডাক্তার যে অনুযায়ী প্রেসক্রিপশন দিয়েছে সেই প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধগুলো দেবে, কোন টাইমে কোন ওষুধ খেতে হবে সেই সমস্ত ডিটেলস গুলো কোথা থেকে পাবে, এই ফার্মাসি ডিপার্টমেন্ট থেকে পাবে। নেক্সট কি বলছে আমাদের 7 নাম্বার কোশ্চেন, এমার্জেন্সি ডিপার্টমেন্ট অলসো কল্ড অ্যাজ। তাহলে এমার্জেন্সি মানে কি, যেখানে তৎক্ষণাৎ হতে পারে কি কোনো রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো পেশেন্ট এলো, বা প্রথমেই কোনো একটা ক্রিটিক্যাল কন্ডিশনে সবার প্রথম ডাক্তারের কাছে কোথায় আসবে, সে এমার্জেন্সি ডিপার্টমেন্টে আসবে। তাহলে কারোর কোথাও রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট হলো, তাদেরকে কি বলা হয় ক্যাজুয়ালিটি বলা হয়। ক্যাজুয়ালিটি মানে কি, ক্যাজুয়ালিটি বা এটাকে যদি কোনো ধরনের ডিজাস্টার কন্ডিশন হয়, মানে কি একসাথে কোনো সাইক্লোন হতে পারে, কোনো জায়গায় হচ্ছে কি অনেকগুলো একসাথে ট্রেন অ্যাক্সিডেন্ট হতে পারে, বা হতে পারে কি কোনো জায়গায় হচ্ছে ব্রিজ ভেঙে পড়ে গেল, এই সমস্ত এমার্জেন্সি কন্ডিশনে তাদেরকে কি বলা হয় ভিকটিম। আর তাছাড়া হচ্ছে কি এই ইন জেনারেল কি বলা হয় ক্যাজুয়ালিটি, মানে যারা এমার্জেন্সি ডিপার্টমেন্টে তৎক্ষণাৎ যারা ডাক্তার দেখাতে আসছে তাদেরকে কি বলা হয় ক্যাজুয়ালিটি, এই টার্মটা মনে রাখবে। এবং এমার্জেন্সি ডিপার্টমেন্ট মানে কি তৎক্ষণাৎ পরিষেবা দেবে, ইমিডিয়েট পেশেন্ট আসছে তৎক্ষণাৎ কি করছে তার সমস্ত কিছু টেস্ট হবে, তার পরীক্ষা করে ইমিডিয়েট তাকে ট্রিটমেন্ট দেওয়া হবে কোথায়, এমার্জেন্সি ডিপার্টমেন্টে। আর নামটা তাদেরকে কি বলা হবে, তাদেরকে কিন্তু পেশেন্ট বলা হয় না। পেশেন্টটা আমরা মেনলি ওপিডি আর আইপিডি, ইনডোর ফ্যাসিলিটি আর আউটডোর ফ্যাসিলিটি, সেই টাইমে আমরা কি টার্মটা ইউজ করব, সেই টাইমে আমরা টার্মটা ইউজ করব কি পেশেন্ট। কিন্তু যখন সে এমার্জেন্সি ডিপার্টমেন্টে কেউ আসছে তার ক্ষেত্রে টার্মটা কি হবে ক্যাজুয়ালিটি, বা যখন বললাম কি কোনো ডিজাস্টার কন্ডিশনে তাকে বলা হয় কি ভিকটিম বলা হচ্ছে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে আমরা যাই। তারপরের কোশ্চেন কি বলছে, নিকু NICU, একটা টার্ম পড়লাম আমরা আইসিইউ, শুধু আইসিইউর সাথে আমাদের এন মানে কি নিওনেট বা নিউবর্ন, তাদেরকে আমরা জুড়ে দিচ্ছি। তাহলে এই নিকুর ফুল ফর্ম কি হয়ে যাবে, নিওনেটাল কেয়ার ইউনিট, মানে নিওনেটাল ইন্টেন্সিভ কেয়ার ইউনিট। নিওনেটাল আইসিইউ লিখে দিলাম। আইসিইউ মানে জানো তোমরা কি ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, অলরেডি বললাম। তাহলে তখন স্পেসিফিক করে যদি আমরা নিউবর্ন বা নিওনেটালদের জন্য যে আইসিইউ তাকে বলছি কি NICU। তাহলে এখানে কতদিন পর্যন্ত থাকবে, আমরা নিওনেটাল পিরিয়ড জানি কি 0 থেকে 28 দিন পর্যন্ত। তাহলে সেই বাচ্চা জন্মানো থেকে 28 দিন পর্যন্ত তার যদি কোনো কমপ্লিকেশন থাকে তখন সে কোথায় ভর্তি থাকবে, NICU তে ভর্তি থাকবে। ক্লিয়ার? আর কয়েকটা টার্ম তাহলে এখানে কি হচ্ছে, আমরা NICU কাদের জন্য, NICU হবে নবজাতক শিশু মানে নিউবর্ন, বা যাদেরকে আমরা বলছি নিওনেট তাদের জন্য। আর কিছু টার্ম আছে কি PICU, একটা টার্ম পাবে পিকু, শর্টে আমরা কি বলি পিকু। তাহলে PICU কে কি বলা হয়, সেম ভাবে এখানে NICU কি ছিল নিওনেটেডদের জন্য, এটা কি পেডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, পেডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিট। তাহলে পেডিয়াট্রিক মানে বাচ্চাদের জন্য, যে যত বছর বলা হচ্ছে, মানে এখানে পেডিয়াট্রিক এজ গ্রুপের মধ্যে কত পড়ছে, এখানে ধরা হয় যে 0 থেকে 14 বছর বয়স পর্যন্ত পেশেন্টদেরকে PICUর মধ্যে অ্যাডমিট করা হয়। মানে 28 দিন পর্যন্ত তো NICUর মধ্যেই পড়ে গেল। তাহলে বলতে পারি কি আমরা 28 দিনের পর থেকে, 0 থেকে বলা হচ্ছে মানে কি এখানে স্পেসিফিক বলতে পারি আমরা 28 দিনের পর থেকে একদম 14 বছর বয়স পর্যন্ত কোথায় দেওয়া হচ্ছে, কারোর যদি কোনো এরকম ক্রিটিক্যাল কন্ডিশন হয় বাচ্চাদের ক্ষেত্রে তখন তাকে দিচ্ছি আমরা কোথায়, কোথায় অ্যাডমিট করা হবে এবং তার ট্রিটমেন্ট কোথায় হবে, PICUর মধ্যে। তাহলে এটা কত বলতে পারি আমরা স্পেসিফিক যদি বলি 28 দিন থেকে 14 বছর পর্যন্ত। ক্লিয়ার? নেক্সট কি বলছে, যে আমরা
হুইচ ডিপার্টমেন্ট ম্যানেজেস দ্য প্রেগনেন্ট ওমেন অ্যান্ড চাইল্ড বার্থ। তাহলে প্রেগনেন্ট ওমেন মানে গর্ভবতী মায়েরা এবং প্রসূতি রিলেটেড, গর্ভবতী মায়েদেরকে কি বলা হয়, প্রসূতি, এবং প্রসবকালীন যে সমস্ত ট্রিটমেন্ট ফ্যাসিলিটিস গুলো কোন বিভাগে দেওয়া হবে, সেই ডিপার্টমেন্টটার নাম কি হবে, স্ত্রী রোগ এবং প্রসূতি বিশেষজ্ঞ। তাহলে সেটাকে আমরা কি বলবো, গাইনিকোলজি অ্যান্ড অবস্টেট্রিক্স। তাহলে এই ধরনের যেগুলো হচ্ছে কি ডেলিভারি হচ্ছে, বাচ্চার ডেলিভারি, তারপর হচ্ছে কি অ্যান্টিনেটাল কেয়ার আমরা পড়েছি, তারপরে হচ্ছে কি বাচ্চা জন্মানোর পরে মায়ের যে সমস্ত ট্রিটমেন্ট গুলো, বাচ্চার ট্রিটমেন্ট, সেগুলো কোথায় দেওয়া হচ্ছে, স্ত্রী রোগ এবং প্রসূতি বিভাগ। নেক্সট আমরা যাব কোশ্চেনে যে কোথায় আমাদের কোন ডিপার্টমেন্টে বোনের ফ্র্যাকচার, বোন ফ্র্যাকচার হলে কোন ডিপার্টমেন্টসে দেখানো হচ্ছে বা কোন ডিপার্টমেন্টে তার ট্রিটমেন্ট হবে। তাহলে বোনের সাথে রিলেটেড কোন টার্মটা পাচ্ছি আমরা, অর্থো, তাই না, অর্থোপেডিক বা অস্থিরোগ বিশেষজ্ঞ। তাহলে বোনের ফ্র্যাকচার বলুক বা বোনের হচ্ছে কি অনেক সময় দেখবে যে কেউ পড়ে গেল, কোমরের হাড় সরে যাওয়া বলে, তাহলে সেটা ফ্র্যাকচার জায়গায় যদি এখানে বলে দেয় ডিসলোকেশন, মানে হাড় সরে যাওয়া বা কোনো একটা জয়েন্ট থেকে হাড়টা সরে যাওয়া, তাকে বলা হয় ডিসলোকেশন। তাহলে হাড়ের ফ্র্যাকচার হোক বা ডিসলোকেশন হোক, সেই জায়গাতে কোথায় দেওয়া হবে তার ট্রিটমেন্ট, অর্থোপেডিক্সে। বা এরকম যদি বলা হয় যে হাড় ভেঙে যাওয়ার পরে প্লাস্টার করা হচ্ছে, বিভিন্ন ধরনের ইমপ্লান্ট বসানো হচ্ছে, সেগুলো কোন জায়গায় হবে, সেটাও হবে অর্থোপেডিক্স ডিপার্টমেন্ট। নেক্সট কি বলছে, ইএনটি, ইএনটি ডিপার্টমেন্ট কার সাথে, মানে কোন কোন রোগগুলোর সাথে বা কোন কোন আমাদের বডির স্পেসিফিক পার্টের উপর এরা কাজ করছে। তাহলে ইএনটি নামটার মধ্যে আমরা পাচ্ছি কি, এটার ফুল ফর্ম হচ্ছে ইয়ার, নোজ অ্যান্ড থ্রোট, নাক কান গলা। তাহলে ইয়ার নোজ অ্যান্ড থ্রোট, তাহলে এটা কোথায় আসবে, আমাদের নাক কান গলার ডিপার্টমেন্ট, তাকে বলা হচ্ছে কি ইএনটি। কারো কানে শোনার সমস্যা হতে পারে, নাকে বিভিন্ন ধরনের নাসাল পলিপ বলো, কারো ডেভিয়েশন থাকে, বিভিন্ন ধরনের যে সমস্ত থ্রোটের টনসিলাইটিস থেকে শুরু করে সমস্ত কিছু, তাহলে নাক কান গলা রিলেটেড যা কিছু সমস্যা কোথায় হবে, ইএনটি ডিপার্টমেন্টে। নেক্সট কি বলা হচ্ছে, যে হুইচ ডিপার্টমেন্ট ম্যানেজেস দ্য পেশেন্ট রেকর্ড, মানে এই যে হাসপাতালে বিভিন্ন যে পেশেন্টরা ভর্তি হচ্ছে, তাদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, ট্রিটমেন্ট হচ্ছে, তাদের কি হয়, একটা রেকর্ড মেনটেন করতে হয়, মানে সমস্ত কিছু কি কি ট্রিটমেন্ট দেওয়া হয়েছে সেগুলো আমাদের নথিপত্রগুলো কালেক্ট করে রাখতে হয়। কারণ কি পরবর্তীকালে বিভিন্ন লিগাল কেসে হতে পারে, তার সেগুলো হচ্ছে প্রয়োজন পড়তে পারে। মানে কি পরবর্তীতে গিয়ে হসপিটাল থেকে ছাড়া পাওয়ার পরে কেউ তো এরকম ক্লেম করতেই পারে, সেই হসপিটালটার নামে কেস করতে পারে যে না, আমাকে এখানে ভুল ট্রিটমেন্ট প্রোভাইড করা আছে। তখন হসপিটাল কি করবে, সেই সমস্ত তার যে মেডিকেল রেকর্ডস গুলো মানে কোর্টে কি করতে পারে, শো করতে পারে। তাহলে মেডিকো লিগাল পারপাসে কি করতে হয়, আমাদের এই মেডিকেল রেকর্ড গুলো, যা যা ট্রিটমেন্ট প্রোভাইড করা যায়, যা যা টেস্ট হয়েছে, সমস্ত কিছুগুলো কি করতে হয়, নথিপত্রগুলোকে সংরক্ষণ করে রাখতে হয়। তাহলে সেই ডিপার্টমেন্টের নাম কি হবে, মেডিকেল রেকর্ড ডিপার্টমেন্ট বা মেডিকেল রেকর্ড বিভাগ। চলো 13 নম্বর কোশ্চেন কি বলছে, ডায়ালাইসিস ইউনিট ইজ রিলেটেড উইথ। আচ্ছা, তাহলে ডায়ালাইসিস আগে বলো তো কখন দেওয়া হয়, তোমরা কোন চ্যাপ্টারে পড়েছিলে বলো তো, এক্সক্রিটরি সিস্টেমে তোমাদের যে হিউম্যান ফিজিওলজি চ্যাপ্টার, সেখানে পড়েছিলে। ডায়ালাইসিস কখন দেওয়া হয়, কখন দেওয়া হয় বলো তো, কিডনি ফেলিওরের টাইমে দেওয়া হয়। মানে কি, কারোর যদি কিডনি আর কাজ করছে না, আমাদের নর্মাল বডিতে জানি কি যে আমাদের যেগুলো বিভিন্ন টক্সিক এলিমেন্টস গুলো আমাদের বডির, যেগুলো দূষিত বিপাকজাত পদার্থগুলোকে বডি থেকে বার করে কোথার মাধ্যমে, কিডনি বা বৃক্কের মাধ্যমে। তাহলে সেই কিডনি ফেলিওরের ক্ষেত্রে কি হচ্ছে, বডিতে এই যে ফাংশনটা নর্মালি হতে পারে না, তখন কি করা হচ্ছে, ডায়ালাইসিস করা হয়। মানে একটা আর্টিফিশিয়াল ওয়েতে, একটা মেশিনের মাধ্যমে বডির সেই ব্লাডটার থেকে যা যা যেগুলো ওয়েস্ট প্রোডাক্ট গুলো আছে সেগুলোকে আলাদা করে আবার তার যে ফ্রেশ ব্লাডটা কি করা হচ্ছে, বডিতে ট্রান্সফিউজ করা হচ্ছে। তাহলে সেই ডায়ালাইসিস ইউনিটটা কার সাথে রিলেটেড, কিডনির সাথে। কারণ কিডনি ফেলিওর হলেই কি করা হচ্ছে, আমাদের ডায়ালাইসিস করতে হয়। তাহলে ডায়ালাইসিস ইউনিটটা, আর এটা স্পেসিফিক টার্মটা মনে রাখবে, নেফ্রোলজি বলা হয়। তাহলে ডায়ালাইসিস কোন অর্গানের সাথে রিলেটেড যদি বলা হয়, কিডনি, আর কোন মেডিকেল স্পেশালিটির সাথে রিলেটেড, মানে কোন বিভাগে গিয়ে ডায়ালাইসিস করা হয়, সেই ডিপার্টমেন্টটার নাম মনে রাখবে কি, নেফ্রোলজি ডিপার্টমেন্ট। মানে কি কিডনি বিশেষজ্ঞ যারা, তাদেরকে কি বলা হয়, নেফ্রোলজিস্ট, আর ডিপার্টমেন্টটার নাম হচ্ছে কি নেফ্রোলজি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন আমরা যাই, কি বলছে, সিএসএসডি। তাহলে সিএসএসডি এর ফুল ফর্ম হচ্ছে কি, সেন্ট্রাল
স্টেরাইল সাপ্লাই ডিপার্টমেন্ট, স্টেরাইল সাপ্লাই ডিপার্টমেন্ট। তাহলে স্টেরাইল সাপ্লাই ডিপার্টমেন্ট মানে কি, বিভিন্ন ধরনের যে ইনস্ট্রুমেন্ট গুলো, ধরো কারোর অপারেশনের সময় যে ইনস্ট্রুমেন্ট গুলো ইউজ হয়, সেগুলো নিশ্চয়ই প্রত্যেকটা পেশেন্টের জন্য বারবার নতুন নতুন ইনস্ট্রুমেন্ট ইউজ হবে না। তাহলে একবার ইনস্ট্রুমেন্ট গুলো ইউজ হওয়ার পরে কি করছে, সেগুলোকে বিভিন্ন যে প্রসেস আছে তোমরা পড়েছো হয়তো, অটোক্লেভিং, তারপর বিভিন্ন হচ্ছে কি, তারপরে হচ্ছে তোমাদের ড্রাই মেথড আছে কিছু কিছু, তারপর ওই ইটিও দেওয়া হয়, মানে ইথিলিন অক্সাইডে স্টেরিলাইজড করা হয়, তারপরে ড্রাই হিট প্রয়োগ করে করা হতে পারে, বয়েলিং হতে পারে। কিন্তু বিভিন্ন ধরনের এরকম স্টেরিলাইজেশন এবং ডিসইনফেকশনের মেথড আছে, সেটা রিলেটেড আমরা কিছু পরে কোশ্চেন আলোচনা করব অন্য ক্লাসে। তাহলে স্টেরিলাইজেশন মানে কি মনে রাখবে, মেনলি এই যে যন্ত্রপাতিগুলো, তারপর বিভিন্ন গজ পিস যেগুলো হচ্ছে তোমাদের যে অপারেশন থিয়েটারে মেনলি ইউজ হচ্ছে, সেগুলোকে কি করতে হবে, জীবাণু মুক্ত করতে হয়। সেই ডিপার্টমেন্টটা হচ্ছে কি সেন্ট্রাল স্টেরাইল সাপ্লাই ডিপার্টমেন্ট। তার ফাংশনটা কি হচ্ছে, এই যে বিভিন্ন যন্ত্রপাতি, বিভিন্ন ধরনের আর্টিকেল, ইনস্ট্রুমেন্ট, সেগুলোকে কি করবে, যাতে কোনো প্রকার ইনফেকশন সেখান থেকে না ছড়ায়, সেগুলোকে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে জীবাণুমুক্ত করবে। নেক্সট কোশ্চেনে পড়বো আমরা যে কোন ডিপার্টমেন্ট ফিজিওথেরাপি, তাহলে ফিজিওথেরাপি দেবে। তাহলে আমরা দেখি যে বিভিন্ন ধরনের স্ট্রোক পেশেন্ট দেখবে, কারোর যদি বাড়িতে বলো বা কারো আশেপাশে যদি দেখে রাখো, যে বিভিন্ন ধরনের কারোর হাড়ের সমস্যা কোনো কিছু হলো, হাড় ভাঙার পরে ফিজিওথেরাপি বলা হয়, কারোর নার্ভের সমস্যার ক্ষেত্রে ফিজিওথেরাপি করতে বলা হয়। মেনলি দেখবে যে স্ট্রোক কারোর হওয়ার পরে কোনো একটা সাইড প্যারালাইজড হয়ে গেছে, এরকম কন্ডিশন যদি হয়, তখন দেখবে ফিজিওথেরাপি করতে বলা হয়। তাহলে ফিজিওথেরাপি আর মানে আর কিছু না, বডিতে কিছু মানে মেডিকেল স্পেশালিস্ট যারা যারা থাকবে ফিজিওথেরাপিস্ট, তারা বিভিন্ন ধরনের এক্সারসাইজ দেখিয়ে দেয়, সেই এক্সারসাইজ গুলো বারবার প্র্যাকটিস করতে হতে হয়, থাকলে কি করা হচ্ছে, বডি তার যে নর্মাল ফাংশনিংটা আবার ফিরে আসে। তাহলে সেই ফিজিওথেরাপি কিসের মাধ্যমে হবে, সেই ডিপার্টমেন্টটার নাম হবে ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট। আর যে সমস্ত স্পেশালিস্ট যারা হচ্ছে ফিজিওথেরাপি প্রোভাইড করছে, তাদেরকে কি বলা হয়, ফিজিওথেরাপিস্ট। তোমরা যারা এই যে প্যারামেডিক্যাল কোর্সে দেখবে একটা ভর্তি হবে, বিএসসি নার্সিং এর সাথে সাথে কি হয়, বিপিটি বলে একটা কোর্স থাকে, যেটাকে কি বলা হয়, ব্যাচেলার অফ ফিজিওথেরাপিস্ট। সেই বিপিটি কোর্সে যারা পড়বে, তারাও কি হচ্ছে, পরবর্তীকালে এই ফিজিওথেরাপিতে যারা স্পেশালিস্ট করবে, তারা এই ফিজিওথেরাপি বিভাগে কি হয়, তারা কাজ করে। ক্লিয়ার? তাহলে ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট বা ফিজিওথেরাপির যে স্পেশালিস্ট, তারা হচ্ছে এই ফ্যাসিলিটিস গুলো প্রোভাইড করবে। কোর্সটার নাম কি বললাম, বিপিটি, ব্যাচেলার অফ ফিজিওথেরাপি। নেক্সট কি বলছে, ক্যাজুয়ালিটি ডিপার্টমেন্ট ইজ অলসো কল্ড। তাহলে বললাম কি, ক্যাজুয়ালিটি যারা আসে তারা কোথায় আসে, এমার্জেন্সি ডিপার্টমেন্টে। তাহলে ক্যাজুয়ালিটি ডিপার্টমেন্টকে আমরা আরেকটা নাম কি দেবো, তার আরেকটা নাম হবে কি, জরুরিকালীন বিভাগ বা ইমার্জেন্সি ডিপার্টমেন্ট। তাহলে ক্যাজুয়ালিটি মানেই মনে রাখবে, যারা হচ্ছে কি তৎক্ষণাৎ চিকিৎসা নেওয়ার জন্য জরুরি বিভাগে আসবে, তাদেরকেই আমরা বলছি ক্যাজুয়ালিটি। আর সেই ডিপার্টমেন্টারই আরেকটা নাম হয়ে গেল কি, এমার্জেন্সি ডিপার্টমেন্ট। নেক্সট নেক্সট আমাদের কি বলছে, ব্লাড ব্যাংক কার সাথে রিলেটেড, বা ব্লাড ব্যাংকে মেনলি কোন কাজের জন্য ব্লাড ব্যাংকটা স্পেশালিস্ট। তাহলে আমরা জানি কি, বিভিন্ন ধরনের দেখবে যে ব্লাডের ক্যাম্প হয়, ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, সেখান থেকে কি করা হয়, রক্তটা নিয়ে ব্যাগের মধ্যে কালেক্ট করা হয় ব্লাড ব্যাংকে, দিয়ে সেটাকে কি করা হচ্ছে, স্টোর করা হচ্ছে, যাতে পরবর্তীতে কারোর যদি কোনো রক্তর প্রয়োজন হয়, তখন কি করা হয়, ব্লাড ব্যাংক থেকে সেই স্পেসিফিক ব্লাড গ্রুপ ম্যাচ করে সেই রক্তটা সরবরাহ করা হচ্ছে। তাহলে মেনলি কি করা হচ্ছে, ব্লাড ব্যাংকের কাজ কি, যে রক্ত ডোনার যে বিভিন্ন ক্যাম্পের থ্রুতে বা ডিরেক্ট ডোনারের থেকে ব্লাডটা নেওয়া হচ্ছে, সেটাকে সংরক্ষণ করা হচ্ছে, এবং যে রোগীর প্রয়োজন তাকে কি করা হবে, রক্তটা সময় মতো সরবরাহ করা হবে। রক্তের সংরক্ষণ এবং সরবরাহ করা হচ্ছে কার কাজ, ব্লাড ব্যাংকের কাজ। তাহলে এই কোশ্চেন্স গুলো অনেকটা ইজি টাইপের, তোমরা ইজিলি করতে পারবে। শুধু কি একটুখানি যে কনসেপ্ট গুলো মনে রাখবে, যে কোন টার্মটার সাথে আমরা কোন ফাংশনটা রিলেট করতে পারছি, তাহলেই কিন্তু পরীক্ষায় অ্যান্সার করে আসতে পারবে। নেক্সট কি বলছে, যে এ পেশেন্ট কামস ফর ফলো আপ আফটার সার্জারি উইদাউট অ্যাডমিশন। তাহলে কোন ডিপার্টমেন্টে আসবে, মানে
তার অপারেশন হয়ে গেছে, সে অলরেডি ভর্তি থেকে তার অপারেশন হয়েছে, অপারেশন হওয়ার পরে বলা হয় কি 7 দিন, কারো ক্ষেত্রে 10 দিন বা 15 দিন পরে আবার সে ফলো আপ করতে আসবে, আবার সে ডাক্তার দেখাতে আসছে, তাহলে তখন কিন্তু সে আর ভর্তি হচ্ছে না। তাহলে তখন সে কোন ডিপার্টমেন্টে আসছে? তখন সে আসবে ওপিডি ডিপার্টমেন্ট, বা যেটাকে আমরা বলছি বহির্বিভাগ, মানে সেখানে শুধুমাত্র ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য আসছে, সে কিন্তু আর পরবর্তীতে আর ভর্তি হচ্ছে না এখানে। তাহলে এটা কি হলো? আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার হয়ে গেল অপশন বি, তার নাম হয়ে যাচ্ছে কি ওপিডি ডিপার্টমেন্ট। নেক্সট কোশ্চেনে যাই, কি বলছে? কোন বিভাগে আমরা কেন্দ্রীয়ভাবে অস্ত্রোপচারের জন্য জীবাণু যন্ত্রগুলোকে জীবাণুমুক্ত করছি? তাহলে এটা অলরেডি আমরা ডিসকাস করলাম, কি এটার নাম মনে রাখবে, যেখানেই বলুক যে যন্ত্রপাতি জীবাণুমুক্ত করা বা স্টেরাইল কোনো ইনস্ট্রুমেন্ট কোন ডিপার্টমেন্ট থেকে সাপ্লাই হবে, সেটা কি হবে? সিএসএসএস, সিএসএসডি। নাম ফুল ফর্ম কি মনে রাখবে? সেন্ট্রাল স্টেরাইল সাপ্লাই ডিপার্টমেন্ট। প্রত্যেকটা হসপিটালের কিন্তু এই একটা করে স্পেসিফিক ডিপার্টমেন্ট থাকে, যেখান থেকে গোটা হসপিটালের সমস্ত ইনস্ট্রুমেন্ট স্টেরিলাইজেশন হবে। তাহলে স্টেরিলাইজেশন পদ্ধতি তোমরা একটুখানি কমেন্ট সেকশনে জানাও তো। অটোক্লেভিংটা তোমাদের জানার কথা। অটোক্লেভিং এর টেম্পারেচার কত, অটোক্লেভিং এর প্রেসার কত ইউজ করা হয়, আর কি হচ্ছে কি কত টাইম ধরে, একটা মোটামুটি একটা টাইম, কত টাইম ধরে অটোক্লেভিং একটা সাইকেল কমপ্লিট হতে লাগে। তাহলে এটা একটুখানি তোমরা কমেন্ট সেকশনে জানাও। আশা করছি অটোক্লেভিং সম্বন্ধে তোমরা জানো, আর যদি না জানো তারপরে আমি কমেন্ট সেকশনে আবার তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। নেক্সট চলো, কি বলছে যে এ পলিট্রমা পেশেন্ট। পলিট্রমা মানে কি? যে রোড অ্যাক্সিডেন্ট হয়েছে ও তার বিভিন্ন অংশে, মানে হাত পা ভাঙা থেকে শুরু করে কোনো ইন্টারনাল অর্গানে ইনজুরি হয়েছে, তাহলে পলিট্রমা টার্মটার মধ্যে পাচ্ছি কি অনেক কটা অর্গানে আমাদের একসাথে এফেক্ট করছে বডিতে। গুরুতর আহত যাদেরকে বলা হয় তারা হচ্ছে কি পলিট্রমা। তাহলে সেই সমস্ত পেশেন্টস গুলোকে প্রথম কোন ডিপার্টমেন্টে নিয়ে আসা? তাহলে আমি বললাম কি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট তারাও হচ্ছে কি কার মধ্যে আসবে? ক্যাজুয়ালিটির মধ্যে আসবে। তাহলে ক্যাজুয়ালিটির মধ্যে কে কে আসবে? রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টও তার মধ্যে ইনক্লুড হয়ে গেল। তাহলে এরকম যদি কোনো কিছু বলে, তখন আমরা কি করব? তাকে প্রথমেই নিয়ে আসবো এমার্জেন্সি ডিপার্টমেন্ট। আরো স্পেসিফিক যদি বলা হয়, এই টার্মটাও দেখবে অনেক জায়গায় ইউজ হয়, কারণ ওয়েস্ট বেঙ্গলে এখন প্রচুর এরকম ট্রমা কেয়ার সেন্টার তৈরি হয়েছে। এসএসকেএম এ আছে, তোমাদের আরজিকর হসপিটালে আছে ট্রমা কেয়ার সেন্টার, মানে বিভিন্ন ধরনের এই ধরনের পলিট্রমা পেশেন্টদেরকে প্রথমে কোথায় নিয়ে আসবে? এই ট্রমা কেয়ার সেন্টারে। তাহলে এমার্জেন্সি ডিপার্টমেন্টটা একটা ব্রড টার্ম, যেরকম আমরা পড়লাম কি ল্যাবরেটরি ডিপার্টমেন্টের মতোই এমার্জেন্সি ডিপার্টমেন্টটা ব্রড টার্ম। সমস্ত ধরনের এমার্জেন্সি কেস কোথায় আসবে? জরুরি বিভাগ। কিন্তু স্পেসিফিক যদি এরকম পলিট্রমা বা রোড অ্যাক্সিডেন্ট কেস বলে দেয়, তখন তারা কোথায় আসছে? ট্রমা কেয়ার সেন্টারে বা ট্রমা কেয়ার ফ্যাসিলিটি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে আমরা যাই, কি বলেছে আমাদের যে হুইচ ডিপার্টমেন্ট প্লেজ এ মেজর রোল ইন মেডিকো লিগাল কেসেস। মেডিকো লিগাল কেসেস এর ক্ষেত্রে কোন বিভাগটা সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? তাহলে মেডিকো লিগাল কেস কখন হয়? বেশি মেডিকো লিগাল কেস মেনলি হয় আমাদের যখন যে কোনো হসপিটালে এমার্জেন্সিতে যারা এসছে, ধরলাম এমার্জেন্সিতে পেশেন্টটা নিয়ে আসা হলো, তার আগেই মানে হসপিটালে নিয়ে আসার আগে পেশেন্টটা মারা গেছে, কিন্তু ঘরের লোক তারা সেটা মানছে না, যে না ওখানে এসে ভুল ট্রিটমেন্ট হয়েছে, দিয়ে তার জন্য পেশেন্টটা মারা গেছে। বিভিন্ন ঝামেলা সমস্ত কিছু দেখবে কোথায় হয়? হসপিটাল ভাঙচুর করা হচ্ছে কোথায়? এমার্জেন্সি ডিপার্টমেন্টে সব থেকে বেশি এই জিনিসগুলো হয়। তার জন্য এই মেডিকো লিগাল কেস। তাহলে বিভিন্ন ধরনের ভিকটিম যারা প্রথম কোথায় আসছে? এমার্জেন্সি ডিপার্টমেন্টে। তাছাড়াও হচ্ছে কি বিভিন্ন ধরনের, তোমরা যদি বলো রেপ ভিকটিম বলা হচ্ছে, যারা রেপে আক্রান্ত বা যাদেরকে আমরা বলছি নির্যাতিতা, তাদেরকেও প্রথম প্রথম কোথায় নিয়ে আসা হয়? এমার্জেন্সি ডিপার্টমেন্টে। তাহলে এই সমস্ত কেসগুলো কিন্তু, এই যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, তারপর হচ্ছে কি বার্ন ইনজুরি, এই সমস্তগুলো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, আরটিএ শর্টে লিখলাম রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। তারপর বার্ন ইনজুরি মানে কাউকে ধরো বাড়িতে জোর করে তাকে পুড়িয়ে দেওয়া হয়েছে, বা গলায় কেউ দড়ি নিয়েছে। এই সমস্ত যে এমার্জেন্সি কেসগুলো কোথায় আসবে? সবার প্রথম এমার্জেন্সি ডিপার্টমেন্টে আসছে। আর এই সমস্ত কেসগুলোর ক্ষেত্রে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট বললাম কি, তারপর হচ্ছে কি সুইসাইড কেস, এই সমস্তগুলোই আসছে কি আমাদের মেডিকো লিগাল কেসের আন্ডারে। সেই সমস্তগুলো কোথায় আসবে? প্রথম এমার্জেন্সি ডিপার্টমেন্টে আসে। তাহলে মেনলি মনে রাখবে মেডিকো লিগাল কেসেসের সাথে রিলেটেড কোথায় হচ্ছে? এমার্জেন্সি ডিপার্টমেন্টটা হচ্ছে সব থেকে বেশি রিলেটেড।
নেক্সট কোয়েশ্চেন কি বলছে, এ নিউ বর্ন উইথ রেসপিরেটরি ডিস্ট্রেস, মানে নবজাতক যাদের কোনো শ্বাসকষ্টের সমস্যা আছে, তারা শ্বাসকষ্ট ঠিকঠাক ভাবে মানে শ্বাস প্রশ্বাস নিতে পারছে না, তাদেরকে আমি বললাম কি যে নবজাতকদের যে কোনো কমপ্লিকেশন হলে এমার্জেন্সি সিচুয়েশন বা নর্মাল কন্ডিশন থেকে যখন আমরা নর্মাল ওয়ার্ডে তাদেরকে ট্রিট করা যায় না, তাদেরকে কোথায় নিতে হয়, নবজাতক যে আইসিইউ বা এনআইসিইউ তে তাদের ট্রিটমেন্ট হয়। কি হবে? অপশন বি, এনআইসিইউ। নেক্সট কোশ্চেন আমরা 23 নাম্বার কোশ্চেন কি পড়বো, যে রোগীর নথির গোপনীয়তা বজায় রাখে কোন বিভাগ? তার মানে এই যে হসপিটালে আমরা বিভিন্ন যে ট্রিটমেন্ট হচ্ছে সেই সমস্ত কিছুগুলো কি থাকে, কনফিডেন্সিয়াল থাকে, মানে কি প্রকাশ্যে আনা যায় না। কেউ মানে তার যে ট্রিটমেন্ট নিচ্ছে সেই পেশেন্ট এবং তার যে অথরাইজড বাড়ির লোক যে আছে তারা ছাড়া কিন্তু এই যে রোগীর নথিপত্র, এমনকি অনেক সময় যে বাড়ির লোকও কাছ থেকেও কিছু কিছু নথিপত্র গোপনীয় রাখা হয় যেগুলো শুধুমাত্র পেশেন্ট জানবে। তাহলে এই সমস্ত যে গোপনীয়তা মেনটেন করা বা কনফিডেন্সিয়ালিটিটাকে মেনটেন করা কার কাজ? এই যে মেডিকেল রেকর্ড বিভাগ যারা আছে। তাহলে কেউ হচ্ছে কি তার যে ট্রিটমেন্ট রিলেটেড সমস্ত যার ডকুমেন্টস নথিপত্র সেগুলোকে কিন্তু পাবলিক করতে পারে না। তার জন্য সেই ডিপার্টমেন্টটা কি বললাম, রেকর্ড যারা সংরক্ষণ করছে কারা, মেডিকেল রেকর্ড সেকশন বা মেডিকেল রেকর্ড ডিপার্টমেন্ট। 24 নাম্বার কোশ্চেন বলো, তোমরা অ্যান্সার করো দেখি এটার আগে, যে সরাসরি রোগীর চিকিৎসার সঙ্গে যুক্ত নয় কোন ডিপার্টমেন্টটা তোমার মনে হচ্ছে? এতক্ষণ আমরা সবকিছুই পড়েছি, আইসিইউ পড়েছি, ওটি পড়েছি, এমার্জেন্সি পড়েছি, সবগুলো কি পড়লাম মোটামুটি কোনো না কোনো ভাবে তারা ডিরেক্টলি যে ট্রিটমেন্ট প্রোভাইড করার সাথে রিলেটেড আছে, চিকিৎসার সাথে। কিন্তু এখানের মধ্যে কোন অপশনটা মনে হচ্ছে যে তোমার চিকিৎসার সাথে কোনোভাবে ডিরেক্টলি লিঙ্ক নয়? কি হবে? অপশন সি হচ্ছে, তাই না? অপশন সি, লন্ড্রি বিভাগ। লন্ড্রি বিভাগ মানে কি, এই যে হসপিটালের যত পেশেন্ট আছে তাদের বেডশিট বলো, তারপর হচ্ছে কি বিভিন্ন ধরনের তাদের যে জামা কাপড় গুলো, তারপর হচ্ছে ওটিতে ইউজ করা হয় স্ক্রাব ইউজ করা হয়, সেই ড্রেস গুলো বিভিন্ন এগুলোকে কি করা হয়, লন্ড্রি বিভাগে পাঠানো হচ্ছে, সেইগুলোকে আবার ওয়াশ করে আবার রিইউজ করার জন্য। তাহলে এটা ট্রিটমেন্টের সাথে রিলেটেড না, এটা বলতে পারো কিছুটা আমাদের ইনফেকশনটাকে কন্ট্রোল করার সঙ্গে রিলেটেড। তাহলে লন্ড্রি বিভাগটা যদি এরকম কোশ্চেন আসে যে ইনফেকশন কন্ট্রোলের সাথে কিন্তু কিছুটা হলেও এটা রিলেটেড হবে। কারণ কি, এই বেডশিট বলো বা এই সমস্ত গুলোর থেকে কি হতে পারে, যদি কোনো ব্লাড কন্টামিনেশনে আছে বা কারোর ইনফেকশন আছে, সে যে বেডশিটটা ইউজ করেছে সেটা যদি আবার না ওয়াশ করে ঠিকঠাক মতো সেটাকে যদি ডিসইনফেক্ট না করা হয়, সেখান থেকে কি হতে পারে, ইনফেকশন ছড়াতে পারে। তাহলে ইনফেকশন কন্ট্রোলের সাথে রিলেটেড হবে কি, লন্ড্রি বিভাগ। নেক্সট কি বলছে, যে স্ট্রোকের পরে যে দীর্ঘ মেয়াদি পুনর্বাসন, যেটাকে আমি অতক্ষণ বললাম তোমাদের আরেকটা কোশ্চেনে আলোচনা করলাম, কি যে স্ট্রোকের পরে যাকে রিহ্যাবিলিট করা হচ্ছে, কারোর হতে পারে কি ওয়ান সাইড প্যারালাইসিস হয়েছে, কারোর হাতটা একটুখানি মানে হাতটা নাড়াতে অসুবিধা হচ্ছে, মুভমেন্টের কারোর প্রবলেম হয়, সেই সমস্ত ক্ষেত্রে কি করা হয়, দীর্ঘমেয়াদী অনেক দিন আস্তে আস্তে টাইম লেগে তাকে রিহ্যাবিলিট করতে হয়, সেই ডিপার্টমেন্টটা কি হচ্ছে, ফিজিওথেরাপি বিভাগ। বিভিন্ন ধরনের এই যে এক্সারসাইজ গুলো করে করে আস্তে আস্তে আবার কি করছে, সেই বডি পার্টসটা তার নর্মাল ফাংশনিংটাকে রিগেন করতে পারবে, সেই ডিপার্টমেন্টটা কি হবে, ফিজিওথেরাপির বিভাগ। নেক্সট কি বলছে, যে হুইচ ডিপার্টমেন্ট ইজ মোস্ট রেসপন্সিবল ফর ড্রাগ সেফটি অ্যান্ড কারেক্ট ডোজ? তাহলে ড্রাগ রিলেটেড বা ওষুধপত্রের ডোজ বলা হোক বা ওষুধপত্র ডিসপেন্স করা বলা হোক বা ওষুধপত্রের যে কোনো ড্রাগ সেফটি রিলেটেড যা কিছু বলা হোক, সেই সমস্ত গুলো কার সাথে আসবে, ফার্মাসির সাথে রিলেটেড হবে। তাহলে যারা ফার্মাসি নিয়ে পড়াশোনা করে তারা হচ্ছে কি কিসের উপর বিশেষজ্ঞ, বিভিন্ন ধরনের ওষুধপত্রের উপর। তাহলে এই যে ডাক্তার যে ওষুধগুলো দিচ্ছে সেটাকে সঠিক ডোজ অনুযায়ী, তারপর হচ্ছে কি সেই ড্রাগটা হচ্ছে কি কোনো তার বডিতে গিয়ে রিয়াকশন যাতে না করে, সেই সমস্ত সে ড্রাগ সেফটি রিলেটেড যা কিছু সমস্ত কার সাথে রিলেটেড হবে, ফার্মাসি ডিপার্টমেন্টের সাথে। নেক্সট কি বলছে, যদি কোনো রোগ নির্ণয়ের জন্য সিটি স্ক্যানের প্রয়োজন হয় তাহলে কোন বিভাগে পাঠানো হবে? তাহলে কি বললাম, সিটি স্ক্যান, এক্স রে বলা হোক, এমআরআই বলা হোক, কোন ডিপার্টমেন্ট হবে? এমআরআই মানে কি, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। এমআরআই এর ফুল ফর্ম কি, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। তাহলে সেগুলো সমস্ত কি হবে, রেডিওলজি ডিপার্টমেন্টের ক্ষেত্রে। এরপরে যদি তোমরা জিজ্ঞাসা করো যে সিটি স্ক্যান কোন ক্ষেত্রে আমরা করব, সিটি স্ক্যান মূলত কি কি মনে রাখবে, দু তিনটে মনে রাখবে। হেড ইঞ্জুরি মানে কেউ পড়ে গেল, কোনো অ্যাক্সিডেন্ট হলো, কারোর মাথায় আঘাত লাগলো, সেক্ষেত্রে তো মাস্ট হচ্ছে কি সিটি স্ক্যান করাতেই হয়।
হেড ইনজুরি হলো, তারপরে হচ্ছে কি কারোর হচ্ছে কি কোনো বডির যে কোনো জায়গায়, কারোর অ্যাবডোমেনে ধরো কোনো কিছু টিউমার হয়েছে, তাহলে টিউমার কোনো প্রকার তোমার হচ্ছে কি ধরনের যেগুলো হচ্ছে আমরা ইন্টারনাল স্ট্রাকচার, যেগুলো বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে না যে কোনো প্রকার টিউমার আছে কিনা, কোনো ইনফেকশনটা সাধারণত সিটি স্ক্যানে বোঝা যায় না, কিন্তু কিছু কিছু স্পেসিফিক এখন টেকনোলজি চলে এসেছে তোমার লাংসের যদি বলা হয়, লাংসের যেগুলো হচ্ছে বিভিন্ন সমস্যাগুলো ইনফেকশন গুলো কিন্তু সিটি স্ক্যানের মাধ্যমে, যেমন নিউমোনিয়া বিভিন্ন ধরনের, এই যে সিটি স্ক্যান করে এগুলোর যে লাংসের যে এক্স রে বা সিটি স্ক্যান সেগুলোর থেকে বোঝা যেতে পারে। তাছাড়াও হচ্ছে কি এই যে ফ্র্যাকচার বললাম, এক্স রে তে তো বোঝা যাবে, সিটি স্ক্যানটা হচ্ছে কি এক্স রে থেকে আরো ভালো বেটার বোঝা যাবে, সেটা হচ্ছে কি সিটি স্ক্যানের মাধ্যমে। এই সমস্ত কিছু কিছু জিনিস মনে রাখবে। নেক্সট কি বলছে, হুইচ ডিপার্টমেন্ট কোঅর্ডিনেটস ডায়েট প্ল্যানিং ফর অ্যাডমিটেড পেশেন্ট, মানে যারা হসপিটালে ভর্তি আছে তারা কি খাবার দাবার খাবে, মানে কারোর ডায়াবেটিস আছে তাকে সেই অনুযায়ী ডায়েট দিতে হবে, ডায়াবেটিক ডায়েট দিতে হবে, কারোর হচ্ছে কি কারোর যদি কোনো প্রকার কিডনির সমস্যা থাকে তাদেরকে কি দিতে হয়, অনেক ক্ষেত্রে তোমার স্পেসিফিক ব্লান্ট ডায়েট দিতে বলা হয়। তারপরে হচ্ছে কি কারোর ক্ষেত্রে তোমার হাইপার টেনশন মানে উচ্চ রক্তচাপ আছে, তাকে হচ্ছে কি কম নুন, মানে তার খাবারের মধ্যে নুনের পরিমাণটা পুরোপুরি কমিয়ে দিতে হয়। এই ধরনের স্পেসিফিক কিছু কিছু ডায়েট আছে, সেই ডায়েট গুলো প্ল্যান করবে কারা, যে ট্রিটমেন্ট অনুযায়ী যে পেশেন্ট তার কোন ধরনের খাবার লাগবে সেটা ডায়েটটা পুরোপুরি কার সাথে, ডায়েটারি ডিপার্টমেন্ট, বা এটাকে অনেক সময় কি বলা হয় নিউট্রিশন ডিপার্টমেন্ট, নিউট্রিশন ডিপার্টমেন্ট বা একজন ডায়েটেশিয়ান থাকবে, তারা সিলেক্ট করবে যে কোন পেশেন্টের জন্য কোন ধরনের খাবার প্রোভাইড করতে হবে। নেক্সট হচ্ছে কি বলা হচ্ছে, হুইচ সিচুয়েশন রিকোয়ার্স ইমিডিয়েট ট্রান্সফার ফ্রম ওপিডি টু এমার্জেন্সি, মানে ওপিডি তে একজন ডাক্তার দেখাতে এলো, কোন কন্ডিশন হলে তাকে এমার্জেন্সিতে তৎক্ষণাৎ তাকে পাঠাতে হবে, কখন পাঠাতে হবে, এই যে কারোর যদি কম একদম মাইল্ড জ্বর থাকে, মাইল্ড ফিভার মানে কি একদম কম জ্বর থাকলে কি তাকে আমরা এমার্জেন্সি ডিপার্টমেন্টে পাঠাবো, না, তাকে কি করা হচ্ছে ওষুধ দিয়ে তাকে পাঠিয়ে দেওয়া হবে, ঘর পাঠিয়ে দেওয়া হবে। কারোর যদি একদম কম ফিভার থাকে সেটা কিন্তু কখনোই এমার্জেন্সি সিচুয়েশন হবে না, তাই না। তারপর হচ্ছে কি রুটিন চেক আপ, রুটিন চেক আপে আসে কখন, যে কেউ দেখবে যে এখন বলা হয় যে 6 মাস ছাড়া বা 1 বছর ছাড়া ছাড়া একটা হেলথ চেক আপ করাতে, সবার ক্ষেত্রে মানে তার কোনো রোগ লক্ষণ নেই তবুও নর্মাল রুটিন চেক আপে যারা আসছে তারা কি আসবে, তাদেরকেও এমার্জেন্সিতে যাওয়ার কোনো প্রয়োজন নেই, ড্রেসিং এর ক্ষেত্রেও এমার্জেন্সিতে যাওয়ার দরকার নেই। কখন আমরা এমার্জেন্সি ডিপার্টমেন্টে পাঠাবো, সিভিয়ার চেস্ট পেন যদি হয়, হঠাৎ করে যে বুকে ব্যথা শুরু হয়, তাহলে তাকে আমরা কোথায় পাঠাবো, অবশ্যই এমার্জেন্সি ডিপার্টমেন্টে পাঠাতে হবে। কারণ কি সিভিয়ার চেস্ট পেন মানে সেখানে একটা মানে আমরা ধরতে পারি যে হার্ট অ্যাটাকের কোনো লক্ষণ থাকলেও থাকতে পারে, বা সেই সংক্রান্ত তাকে ইমিডিয়েট ট্রিটমেন্ট প্রোভাইড করতে হবে। তাহলে অবশ্যই যখনই এই ওপিটিতে দেখাতে আসছে কিন্তু তার তীব্র বুকে ব্যথা থাকবে, তাকে আমরা কোথায় ট্রান্সফার করব, এমার্জেন্সি ডিপার্টমেন্টে ট্রান্সফার করব। নেক্সট কি বলছে, যে হুইচ ডিপার্টমেন্ট এনশিওরস দ্য বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট, তাহলে বায়োমেডিক্যাল ওয়েস্ট কাকে বলা হয়, বায়োমেডিক্যাল ওয়েস্ট মানে এই যে হাসপাতালে বিভিন্ন যে ট্রিটমেন্ট হচ্ছে সেই টাইমে যে সমস্ত ওয়েস্ট গুলো তৈরি হচ্ছে, মানে কি সেটা হতে পারে ইনজেকশনের সিরিঞ্জ হতে পারে, বিভিন্ন ধরনের তোমাদের যে প্লাস্টার কাস্ট গুলো হচ্ছে, ড্রেসিং করার পরে যে তুলো থাকছে, গজ পিস গুলো থাকছে, বিভিন্ন ধরনের মানে ট্রিটমেন্ট চলাকালীন যা যা ওয়েস্ট গুলো তৈরি হচ্ছে, সেই ওয়েস্ট প্রোডাক্ট গুলো মানে হসপিটালে যে সমস্ত ওয়েস্ট গুলো তৈরি হয় তাদেরকে আমরা কি বলি, বায়োমেডিক্যাল ওয়েস্ট। তাহলে সেই বায়োমেডিক্যাল ওয়েস্ট গুলোকে কি করে বর্জ্য ব্যবস্থাপনার জন্য কোন ডিপার্টমেন্ট থাকবে, তাহলে এইটাও কোন ডিপার্টমেন্টের আন্ডারে, ইনফেকশন কন্ট্রোল কমিটির আন্ডারে থাকবে। কারণ কি বায়োমেডিক্যাল ওয়েস্ট থেকেও যেরকম আমরা পড়লাম কি লন্ড্রি ডিপার্টমেন্ট একটা ইনফেকশন কন্ট্রোলের সাথে রিলেটেড, সেম ভাবে বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টটাও কার সাথে রিলেটেড, ওয়েস্ট ইনফেকশন কন্ট্রোলের সাথে। কারণ এই বায়োমেডিক্যাল ওয়েস্ট গুলোকে যদি ঠিকঠাক ভাবে ম্যানেজ করা না হয় তাহলে এখান থেকেও কি ছড়াতে পারে, এখান থেকেও ইনফেকশন ছড়াতে পারে। কারণ কি একজনের ইউজ সিরিঞ্জ ইউজ নিডিল জানি কি ওখান থেকে বিভিন্ন ধরনের এই যে এইচআইভি বলা হোক বা নিডিলের মাধ্যমে যে যে ইনফেকশন গুলো ছড়ায়, হেপাটাইটিস বি সি এগুলো ছড়াতে পারে। তাহলে এই যে ওয়েস্ট গুলোকে ঠিকঠাক ভাবে ম্যানেজ করতে কোন কমিটি লাগছে, ইনফেকশন কন্ট্রোল কমিটি।
নেক্সট কোশ্চেন কি যাব আমরা, যে এ পেশেন্ট অ্যাডমিটেড ফর সার্জারি ইজ শিফটেড টু আইসিইউ পোস্ট অপারেশন হোয়াই, মানে অপারেশনের জন্য ভর্তি হয়েছে, তার অপারেশন হওয়ার পরে তাকে আইসিইউতে মানে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে কেন ট্রান্সফার করতে হচ্ছে, কেন ট্রান্সফার করতে হবে, কি হবে, কি মনে হচ্ছে, রেস্টের জন্য তাকে পাঠানো হবে? রেস্টের জন্য তো তাকে জেনারেল ওয়ার্ডে পাঠিয়ে দেওয়া, মানে আফটার অপারেশন পোস্ট অপারেটিভ যে ওয়ার্ড গুলো আছে সেই সমস্ত ওয়ার্ডে, জেনারেল ওয়ার্ড বা স্পেসিফিকলি যদি বলো পোস্ট অপারেশন ওয়ার্ড, সেই পোস্ট অপ ওয়ার্ডে পাঠানো হবে। তারপরে হচ্ছে কি, যদি মেডিসিন স্টোরেজের জন্য কেন আইসিইউতে পাঠাতে হবে, ডায়াগনোসিস তো তার অলরেডি হয়ে গেছে, ডায়াগনোসিস হওয়ার পরে তো সে অপারেশন হয়েছে, তাহলে অপারেশন হওয়ার পরে আর কখনোই লাগবে না। তাহলে মেনলি কেন পাঠাতে হচ্ছে, কারণ কি অপারেশন হওয়ার পরে কারোর কোনো ক্রিটিক্যাল কন্ডিশন থাকতে পারে, কারণ অনেক ক্ষেত্রে কি কিছু কিছু বড় বড় অপারেশনের ক্ষেত্রে তোমাদের বডি থেকে অনেক ব্লাড আমাদের বেরিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কি হয়, তার সমস্ত কিছু প্যারামিটার্স গুলোকে কন্টিনিউয়াস মনিটরিং এর মধ্যে রাখা হয়, একটা দেখবে মনিটর সেট করা থাকে আইসিইউর মধ্যে, যেখানে কন্টিনিউয়াসলি নিজের থেকে সমস্ত কিছু হার্ট রেট, পালস, ব্লাড প্রেসার, তারপর হচ্ছে কি অক্সিজেন স্যাচুরেশন, সমস্ত কিছুগুলো ওই মনিটরের মাধ্যমে একদম কন্টিনিউয়াস মনিটরিং করা পসিবল হবে। তাহলে অপারেশনের পরে কারো যদি কোনো ক্রিটিক্যাল সিচুয়েশন থাকে যেগুলো কন্টিনিউয়াস মনিটরিং এর প্রয়োজন, তাকে কোথায় পাঠাতে হবে, আইসিইউর মধ্যে পাঠাতে হবে। ক্লিয়ার? নেক্সট কি বলছে, হুইচ ডিপার্টমেন্ট অ্যাক্টস অ্যাজ দ্য ফার্স্ট কন্টাক্ট পয়েন্ট ইন দ্য হসপিটাল এন্ট্রি সিস্টেম, তাহলে হসপিটাল এন্ট্রি সিস্টেমে ফার্স্ট কন্টাক্ট পয়েন্ট কোথায় আসছে, হাসপাতালের প্রথম কোথায় আসবে, একজন পেশেন্ট যদি আসে সবার প্রথম কোথায় আসছে, সবার প্রথম ওপিডি তে আসবে, তাহলে ফার্স্ট কন্টাক্ট পয়েন্ট কোথায় আসছে, প্রথম যোগাযোগের বিভাগ সবার প্রথম আসবে ওপিডি, ওপিডি থেকে আবার বিভিন্ন বিভিন্ন ডিপার্টমেন্টে ট্রান্সফার করা হতে পারে, ওপিডি থেকে কাউকে স্পেসিফিক কোনো স্পেশালিস্ট, যেমন কি বললাম আমরা নেফ্রোলজি ডিপার্টমেন্ট হতে পারে, নিউরোলজি ডিপার্টমেন্ট, স্পেসিফিক কোনো ডিপার্টমেন্টে পাঠিয়ে দেওয়া হলো, মানে জেনারেল ওপিডি তে কেউ যদি এলো, বিএড জেনারেল যে ডক্টররা আছে, জেনারেল মেডিসিনের ডক্টর, তারা কি করতে পারে, তার সমস্যা অনুযায়ী বিভিন্ন আলাদা আলাদা ডিপার্টমেন্টে পাঠাতে পারে তাকে, নেফ্রো, নিউরো, তারপর হচ্ছে কি অর্থ, আরো বিভিন্ন যে ডিপার্টমেন্টস গুলো আমরা পড়লাম সেখানে পাঠাতে পারে তাকে। তারপরে আর কি হতে পারে, সে যদি অ্যাডমিট হয়ে যায় জেনারেল মানে ওপিডি থেকে, তাকে কোথায় হতে পারে, যে ইনডোরে পাঠিয়ে দিতে পারে ভর্তি হওয়ার জন্য, বা যদি কোনো ক্রিটিক্যাল কন্ডিশন থাকে তখন আইসিইউতে ভর্তি করা হচ্ছে, এই সমস্তগুলো। তাহলে প্রথম কন্টাক্ট পয়েন্ট কোথায় আসছে, জেনারেল ওপিডি, সেখান থেকে স্পেশালিস্ট ডিপার্টমেন্টে যেতে পারে, বা তাকে ভর্তি করা হতে পারে ইনডোর ফ্যাসিলিটি, আর যদি তার কোনো ক্রিটিক্যাল কন্ডিশন থাকে আইসিইউতে, বা এখান থেকে কি হতে পারে, তাকে যদি কোনো তৎক্ষণাৎ এমার্জেন্সি ট্রিটমেন্টের দরকার, তাকে কোথায় পাঠানো হবে, জরুরি বিভাগে। ক্লিয়ার এই জায়গাটা? চলো নেক্সট কোশ্চেনে যাই আমরা। কি বলছে, যে আইসিইউ তে রোগীদের নিরবিচ্ছিন্ন পর্যবেক্ষণ দরকার, যেটা বললাম অলরেডি, কন্টিনিউয়াস মনিটরিং দরকার, কারণ আইসিইউ তে যে সমস্ত পেশেন্টরা থাকছে তারা অলরেডি ক্রিটিক্যালি ইল, তাদেরকে কন্টিনিউয়াস রেগুলার প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড তাদের জন্য জরুরি, তাহলে তাদের ক্ষেত্রে কি করা হবে, কন্টিনিউয়াস মনিটরিং করতে হবে। আর কি বলেছে, কারণ আইসিইউ তে উন্নত পরিমাণ লাইফ সাপোর্টের যে যন্ত্রপাতিগুলো থাকে, যেরকম পড়লাম আমরা কি ভেন্টিলেটর, তারপরে হচ্ছে কি বিভিন্ন ধরনের তোমাদের সিপ্যাপ, বাইপ্যাপ, এগুলো ভেন্টিলেটরের মধ্যেই আসছে, তাহলে উন্নত মানের যেগুলো এই সমস্ত যন্ত্রপাতিগুলো কোথায় থাকবে, সেই উন্নত মানের যন্ত্রপাতিগুলো সমস্তটাই থাকছে আমাদের এই আইসিইউ ফ্যাসিলিটিস এর মধ্যে। তাহলে আইসিইউতে যারা থাকবে তাদের কি দরকার, অবশ্যই আমাদের এরকম কন্টিনিউয়াস মনিটরিং করতে হবে। তাহলে আমাদের কি মনে হচ্ছে, দুটোই ঠিক, তাই না? বলো তোমরা কি বলছো, অ্যাসারশন এবং ডিসিশন দুটোই ঠিক? আমার তো মনে হচ্ছে ওটাই হবে, এইটাই হবে মনে হচ্ছে, অপশন কি, অপশন এটাই আমার মনে হচ্ছে কারেক্ট হবে, তাই না? যে আইসিইউতে আমাদের অবশ্যই নিরবিচ্ছিন্ন পর্যবেক্ষণ দরকার, আর আইসিইউতে যারা থাকছে তাদের লাইফ সাপোর্ট দরকার হচ্ছে, বিভিন্ন ধরনের এরকম উন্নত মানের যন্ত্রপাতিগুলো থাকছে। নেক্সট কি বলছে, যে এমার্জেন্সি ডিপার্টমেন্ট হ্যান্ডেলস অ্যাক্সিডেন্ট, মানে জরুরি বিভাগ দুর্ঘটনার রোগীদের সামলায়। ঠিক আছে, বললাম কি যারা ক্যাজুয়ালিটি তাদেরকে মেনলি ট্রিটমেন্ট দেবে, আর এমার্জেন্সি ডিপার্টমেন্টে সবসময় ইমিডিয়েট অ্যাটেনশন দরকার, জরুরিকালীন তাদেরকে চিকিৎসা দেবে। তাহলে দুটোই কি হচ্ছে কারেক্ট, বোথ এ এবং আর দুটোই কারেক্ট এবং সঠিক এক্সপ্লেনও করছে, তাহলে অপশন কি হচ্ছে, এ কারেক্ট হচ্ছে। নেক্সট, তাহলে এটাই আমাদের লাস্ট কোশ্চেন আজকের ক্লাসে, এটা সবাই অ্যান্সার করো, আশা করছি এটা পারবে। সার্জিক্যাল পেশেন্ট মানে কি, যার অপারেশনের প্রয়োজন, সেই পেশেন্ট সবার প্রথম কোথায় আসছে, সেখান থেকে কোথায় যাবে, এরকম ভাবে
পুরো সিকোয়েন্সটা কি হবে দেখি তোমরা অ্যান্সার করো। এই কোশ্চেনটা হলে আমরা আজকে এই ডিপার্টমেন্টের ক্লাসটা এখানে শেষ করব। মোটামুটি যেগুলো ইম্পর্টেন্ট প্রত্যেকটা ডিপার্টমেন্ট রিলেটেড আমরা কোশ্চেন্স গুলো আজকের ক্লাসে করেছি। এর পরের ক্লাসে আমরা কিছু কিছু এই যে স্পেশালিস্ট সম্বন্ধে পড়বো, মানে এই যে নেফ্রোলজি বললাম, ইউরোলজি বললাম, নিউরোলজি, বিভিন্ন এই যে স্পেশালিস্ট গুলো, সেই সমস্ত স্পেশাল ফিল্ড গুলো সম্বন্ধে কোশ্চেন আলোচনা করবো। চলো এটার অ্যান্সার কি হবে বলো। ওপিডি সবার প্রথমে তাহলে আমরা কি বললাম, ফার্স্ট কন্টাক্ট পয়েন্ট কোথায় হচ্ছে ওপিডি। তাহলে এই একটাই মাত্র অপশন যেটা ওপিডি দিয়েই স্টার্ট হয়েছে, তাহলে এটাই আমাদের কি হচ্ছে কারেক্ট। ওপিডি দিয়ে স্টার্ট হলো, দিয়ে তাকে ভর্তি করা হলো ওয়ার্ডে, দিয়ে ভর্তি হওয়ার পরে সে কোথায় যাচ্ছে, ওটিতে তার অপারেশন হবে। তারপরে তাকে ইমিডিয়েট পোস্ট অপারেশন যদি কোনো ক্রিটিক্যাল কন্ডিশন থাকে আইসিইউতে ট্রান্সফার করব। আইসিইউ থেকে আবার সে নর্মালাইজেশনে এলে তার যে নর্মাল সমস্ত প্যারামিটার্স গুলো কিছুটা নর্মাল হলে আবার ওয়ার্ডে ট্রান্সফার করা হচ্ছে, দিয়ে তাকে ডিসচার্জ মানে কি হসপিটাল থেকে ছুটি দিয়ে দেওয়া হবে। আর ডিসচার্জের পরে যদি আরেকটা পয়েন্ট বলো কি হবে, ফলো আপ হবে। আবার যখন সে পরে ওপিডিতে ডাক্তার দেখাতে আসছে, তাহলে এটা হচ্ছে পুরো একটা সিকোয়েন্স। কেউ যদি অস্ত্রোপচার হয় সেই রোগীর পুরো প্রথম থেকে হসপিটালে প্রথম আসা থেকে একদম তার ফলো আপ পর্যন্ত এগুলো হবে কি তার পুরো স্টেপ। আশা করছি আজকের ক্লাসটা তাহলে তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। অবশ্যই সবাই একটুখানি কমেন্ট সেকশনে জানাও। আর থ্যাংক ইউ সবাইকে পুরো ক্লাসটা অ্যাটেন্ড করার জন্য। এরকম ভাবে প্রত্যেকটা টপিক ওয়াইজ আমরা এমসিকিউ আলোচনা করব এবং প্রত্যেকে ক্লাসের মধ্যে অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে, নিজেরা কমেন্ট সেকশনে অ্যান্সার দেবে। সেটাই তোমাদের জন্য সব থেকে বেশি হেল্পফুল হবে, কারণ টাইম আমাদের কাছে বেশি নেই। যাতে প্র্যাকটিসের সাথে সাথে আমাদের নিজেদের যতটা কনসেপ্ট বিল্ড হয়ে যায় নিজের থেকে, তাহলে পরীক্ষার হলে অ্যান্সার গুলো আমরা বেশি ভালো করতে পারবো, তাই না? চলো তাহলে আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করলাম। পরবর্তীতে আমরা আরো এরকম ইম্পর্টেন্ট এমসিকিউ টপিক বেসিসে ক্লাসগুলো নিয়ে আসবো, এবং প্রত্যেকে ক্লাসগুলো মন দিয়ে করো এবং কমেন্ট সেকশনে গিয়ে অবশ্যই একটুখানি ভিডিওটা আপলোড হওয়ার পরে জানাবে তোমাদের ফিডব্যাকটা। আর ডাউট থাকলে কারোর কোনো কোয়েশ্চেন রিলেটেড, আর এটাই এই যে ডিপার্টমেন্ট রিলেটেড কারো যদি কোনো কোয়েশ্চেন আরো থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও। তাহলে একসাথে একজন যদি কমেন্ট করো, একজনের ডাউট ক্লিয়ার হলে কি আরো অনেকজন সেখান থেকে সেই কোয়েশ্চেনটা সম্বন্ধে জেনে যেতে পারে। চলো টাটা সবাইকে, আজকের ক্লাসে পরবর্তী ক্লাসে সবাই জয়েন করো।